সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো। আমি কার্তিক চন্দ্র রায়, প্রভাষক, মোহাম্মদপুর রাইডার ডিগ্রি কলেজ, ভূগোল। আজকে আমি তোমাদের ভূত্বক ও ভূ অভ্যন্তর সম্পর্কে পড়াবো। দ্বিতীয় অধ্যায়, প্রাকৃতিক ভূগোল থেকে দ্বিতীয় অধ্যায়। শিক্ষার্থীবৃন্দ, আমরা পৃথিবীর জন্ম ইতিহাসটা আগে একটু জানার চেষ্টা করি। তোমরা নিশ্চয়ই জানো, এসএসসি লেভেলে পড়ে এসছো যে সূর্য থেকে জ্বলন্ত অগ্নিপিণ্ড ছিটকে পড়ে পৃথিবীর সৃষ্টি হয়েছে। তো পৃথিবী এই জ্বলন্ত অগ্নিপিণ্ড আস্তে আস্তে তাপ বিকিরণ করে আজকের এই অবস্থা এসে দাঁড়িয়েছে। তো এভাবে শুধু পৃথিবী না, সূর্য থেকে অনেক গ্রহই ছিটকে পড়েছে। তোমরা সৌরজগৎ সম্পর্কে জেনেছো, যেমন সৌরজগতের বেশ কয়েকটি গ্রহ আমরা পাবো: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো। এগুলো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে সূর্য থেকে পৃথিবী এমন একটি দূরত্বে অবস্থান করছে যা উদ্ভিদ এবং প্রাণীকুল বসবাসের উপযোগী। আমরা যদি বুধের কথা বলি, সূর্যের কাছাকাছি থাকার ফলে এত তাপ সেখানে প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব না। তেমনিভাবে শুক্র। আবার পৃথিবী থেকে দূরে মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এগুলো এত দূরে যে সেখানে প্রচণ্ড শীত, তাপমাত্রা হিমাঙ্কের নিচে, সেখানেও প্রাণী এবং উদ্ভিদ বসবাসে সম্ভব না। তো আমরা এমন একটি গ্রহে বাস করছি যার নাম পৃথিবী, যা মানুষ এবং উদ্ভিদ বসবাসের উপযোগী। এখানে আবহাওয়া আছে, জলবায়ু আছে, বৃষ্টিপাত হয়। এইভাবে আমরা এই পৃথিবীতে বিচরণ করে থাকি। তো আমি আজকে তোমাদের প্রাকৃতিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় পড়াবো ভূত্বক ও ভূ অভ্যন্তর। ভূত্বক ও ভূ অভ্যন্তর। এখন ভূত্বক কাকে বলে? শিক্ষার্থী বন্ধুরা, আমরা পৃথিবীর যে উপরের অংশে যেখানে দাঁড়িয়ে আছি, উপরের অংশ, সেটাকেই বলা হচ্ছে ভূত্বক। এই ভূত্বক বিভিন্ন উপাদানে গঠিত। এখানে অক্সিজেন, নাইট্রোজেন, সিলিকন ইত্যাদি। আমরা এই ভূত্বকের উপরের অংশ যে বায়ুমণ্ডল, সেখানে বিভিন্ন গ্যাসীয় উপাদান পাব। তো আজকে আমরা আলোচনা করব ভূত্বক ও ভূ অভ্যন্তর। তোমরা জানো, পৃথিবী জ্বলন্ত অগ্নিপিণ্ড থেকে জন্ম। তো এটি যখন সূর্য থেকে ছিটকে পড়ে, তখন এটি ঘুরতে ঘুরতে তাপ বিকিরণ করে কঠিন আকার ধারণ করে। তো এই তাপ বিকিরণ করার ফলে পৃথিবীটা কি হয়, সবচেয়ে যেগুলো হালকা পদার্থ সেগুলা উপরের দিকে, অর্থাৎ ভূত্বকের দিকে, আবার তার চেয়ে মধ্যম পর্যায়ে যেগুলো ভারী পদার্থ, গ্যাসীয় পদার্থ, সেগুলা মাঝামাঝি অবস্থায়, এবং সবচেয়ে ভারী পদার্থ সেগুলো কিন্তু পৃথিবীর নিম্ন অর্থাৎ কেন্দ্রের দিকে অবস্থান করে।
তো আমরা ভূত্বক, এটাকে আবার অশ্বমণ্ডলও বলা হয়। আসলে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে এত কিছু জানা এখনও সম্ভব হয়নি, তবে বিজ্ঞানীরা তাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা এই পর্যায়ে উপনীত হয়েছেন যে, যেমন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, চৌম্বকত্ব, ভূকম্পন তরঙ্গ ইত্যাদির গতিবিধি পর্যবেক্ষণ করে তারা পৃথিবীর অভ্যন্তর ভাগটাকে 3টি ভাগে ভাগ করেছে। আমরা পৃথিবীর যদি একটা চিত্র আঁকি, পৃথিবী এর একটা কেন্দ্র, এই কেন্দ্র থেকে পৃথিবীর ব্যাসার্ধ প্রায় 3,486 কিলোমিটার। সরি 6,400 কিলোমিটার। তো আমরা আসলে শিক্ষার্থী বন্ধুরা, ভূগোলের চিত্র আমরা ভয় পাই। আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা চিত্রটা নিজের মতো করে এঁকে এর বর্ণনা করব। আমরা এভাবে আঁকতে পারি। এটার নাম দিতে পারি ভূ ত্বক। এরপরে আমরা এই স্তরটা ভূত্বক, এটাকে আমরা অশ্বমণ্ডল এর উপরের অংশটা ভূত্বক। আমরা মাঝখানের অংশটাকে গুরু মণ্ডল এবং এখান থেকে আমরা এটাকে কেন্দ্র মণ্ডল, এই 3টি স্তরে ভাগ করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অশ্বমণ্ডল, এই অশ্বমণ্ডলে যাই। অশ্বমণ্ডলের উপরের অংশটাকে আবার ভূত্বক বলা হয়। ভূত্বক, এই ভূত্বক বা অশ্বমণ্ডলটাকে আমরা 2টি ভাগে ভাগ করা হয়েছে। উপরের অংশটাকে বলা হয়েছে শিয়াল স্তর এবং তার নিচের অংশটাকে বলা হয়েছে সীমা স্তর। তো এই অশ্বমণ্ডলের গভীরতা আমরা কিন্তু বিভিন্ন স্থানে বিভিন্ন রকম পেয়ে থাকি। যদি পর্বতের তলদেশে দেখি সেখানে 40 কিলোমিটারের মতো, আবার সমুদ্রের তলদেশে যদি দেখি সেখানে আমরা পাবো 3 কিলোমিটারের মতো। তো গড় গভীরতা ধরা হয়েছে প্রায় 20 কিলোমিটার। তো এই 20 কিলোমিটার গড় গভীরতা। তো এই 20 কিলোমিটারের মধ্যে আমরা উপরের অংশটা যেটাকে বলছি আমরা শিয়াল স্তর, এই স্তরটাতে কি আছে? সিলিকন এবং অ্যালুমিনিয়াম। আমরা যদি ভূত্বকটাকে, অশ্বমণ্ডলটাকে একটু বড় করে আঁকি, এইভাবে অশ্বমণ্ডলটাকে বড় করে আঁকি, তাহলে দেখতে পাবে এটা
শিয়াল, শিয়াল স্তর, এটাতে সীমা। অর্থাৎ অশ্বমণ্ডলের উপর দিকে যেটা আমরা ভূত্বক বলছি সেটা এখানে সিলিকন এবং অ্যালুমিনিয়াম, সিলিকন SiAl, শিয়াল, এবং তার নিচের অংশটা সেইখানে সিলিকন এবং ম্যাগনেসিয়াম। সিলিকন এবং ম্যাগনেসিয়াম এই পদার্থগুলো পরিমাণ বেশি, এজন্য এটার নাম দেওয়া হয়েছে শিয়াল স্তর উপরের অংশটা, এবং নিচের অংশটার নাম দেওয়া হয়েছে সীমা স্তর। এবং এই শিয়াল এবং সীমা এই স্তর দুটি মাঝখানে একটি রেখা পৃথক করা হয়েছে, এই দুইটা স্তর, সেটার নাম দেয়া হয়েছে, আমাদের কনরাড বিযুক্তি। এই যে এটার নাম দেওয়া হয়েছে কনরাড বিযুক্তি। এরপরে চলে আসো গুরুমণ্ডল। শিক্ষার্থী বন্ধুরা, গুরুমণ্ডল হচ্ছে ভূত্বকের নিচ থেকে কেন্দ্রমণ্ডলের উপরের অংশ পর্যন্ত এটাকে আমরা গুরুমণ্ডল নামে অভিহিত করি। এই গুরুমণ্ডলকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি বহিস্থ গুরুমণ্ডল আর একটি অন্তস্থ গুরুমণ্ডল। এই গুরুমণ্ডলের যে পদার্থগুলো আছে বেশিরভাগ এর বহিস্থ গুরুমণ্ডলে, সেটাকে যে পদার্থগুলো আছে সেই পদার্থগুলোর পরিমাণ হচ্ছে সবচেয়ে বেশি যেগুলো থাকে ক্রোমিয়াম, আয়রন, সিলিকন এবং ম্যাগনেসিয়াম। ক্রোমিয়াম, ফেরাস বা ফেরিক আয়রন, সিলিকন এবং ম্যাগনেসিয়াম, এই পদার্থগুলো থাকার ফলে এর একটা নাম দেওয়া হয়েছে ক্রোফেসীমা, যা কিনা পদার্থগুলোর আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 3 থেকে 5। তো এই পদার্থগুলো এই অশ্বমণ্ডলের উপর দিকে থাকার কারণে এর নাম দেওয়া, একটা সংক্ষিপ্ত নাম দেওয়া হয়েছে ক্রোফেসীমা। ক্রোফেসীমা। এবং এর নিচের অংশ যেটা কিনা অন্তঃগুরুমণ্ডল নামে অভিহিত করা হয়েছে, সেই অন্তঃগুরুমণ্ডল এটাতে যে পদার্থগুলো আছে সেগুলো হচ্ছে, এটার নাম ক্রোফেসীমা। এবং ক্রোফেসীমার নিচে, অর্থাৎ গুরুমণ্ডলের পুরুত্ব আমরা যদি দেখি 2885 কিলোমিটার। তো
এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা বহিস্থ এবং একটা অন্তস্থ। বহিস্থটাতে যে পদার্থগুলো পরিমাণ বেশি থাকে সেটা হচ্ছে ক্রোমিয়াম, আয়রন, সিলিকন এবং ম্যাগনেসিয়াম। এই জন্যে এটার সংক্ষিপ্ত নাম দেওয়া হয়েছে ক্রোফেসিমা। এবং এর পরে অর্থাৎ অশ্বমণ্ডলের নিচ থেকে 2700 কিলোমিটার পর্যন্ত এই তাপমাত্রা প্রায় আমরা দেখতে পাবো তাপমাত্রা বাড়তে থাকে। অর্থাৎ 700 মিটার পর্যন্ত প্রায় 1100 থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এবং এরপর থেকে তাপমাত্রা আরও বাড়তে থাকে। তো এর পরের স্তরটা যেটা, সেটা হচ্ছে বহিস্থ গুরুমণ্ডল। এই স্তরটাতে যে পদার্থগুলো বেশি থাকে সেগুলো হচ্ছে নিয়ন, আয়রন, সিলিকন এবং ম্যাগনেসিয়াম। এজন্য এই স্তরটার নাম দেওয়া হয়েছে নিফেসিমা। এবং এই ক্রোফেসিমা এবং নিফেসিমার এর নিফেসিমা, এই ক্রোফেসিমা এবং নিফেসিমা এই দুই স্তরের মধ্যবর্তী একটা পাতলা স্তর এটি রয়েছে, যার নাম একটি অশ্বমণ্ডলের নিচ থেকে গুরুমণ্ডলের শুরু, এই সীমারেখায় একটা বিযুক্তি রয়েছে যেটার নাম দেওয়া হয়েছে কনরাড, যেটার নাম দেওয়া হয়েছে মোহ বিযুক্তি। আমরা এই চিত্রে দেখতে পাবো এই অশ্বমণ্ডলের নিচে এবং গুরুমণ্ডলের শুরুতে একটা পাতলা স্তর রয়েছে যেটার নাম দেওয়া হয়েছে মোহ বিযুক্তি। যুগোস্লাভিয়ার বিজ্ঞানী মোরোভিসিক তিনি এটা আবিষ্কার করেছিলেন, এর নামানুসারে এটা দেয়া হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর পরেই চলে আসব কেন্দ্রমণ্ডল, অর্থাৎ 2000 ভূত্বক থেকে 2885 কিলোমিটার, এটি আমাদের ভূত্বকের নিচ থেকে 2885 কিলোমিটার এটি গেল আমাদের গুরুমণ্ডল, এবং গুরুমণ্ডলের নিচ থেকে কেন্দ্র পর্যন্ত এটাকে আমরা বলছি কেন্দ্রমণ্ডল। এই কেন্দ্রমণ্ডলের সীমা আমরা পাব 3486 কিলোমিটার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইখানে দেখতে পাই যে এই যে গুরুমণ্ডলের শেষ সীমা থেকে কেন্দ্র পর্যন্ত এটাকে বলা হচ্ছে কেন্দ্রমণ্ডল, যার ব্যাসার্ধ হবে 3486 কিলোমিটার। এই কেন্দ্রমণ্ডলটাকেও আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বহিস্থ কেন্দ্রমণ্ডল আর একটি অন্তস্থ কেন্দ্রমণ্ডল।
তো বিজ্ঞানীরা অনুমান করছেন যে এই বহিস্থ কেন্দ্রমণ্ডলের যে পদার্থগুলো আছে সেগুলো কেন্দ্রমণ্ডলের তুলনায় একটু তরল বা হালকা অবস্থায়, চটচটে অবস্থায় আছে এবং কেন্দ্রমণ্ডল এটা কঠিন আকার আছে। এগুলি ভূকম্পন তরঙ্গের মাধ্যমে জানা সম্ভব হয়েছে। তোমরা জেনে থাকবে যে ভূকম্পন তরঙ্গ একটা হচ্ছে প্রাইমারি ওয়েভ আর একটা সেকেন্ডারি ওয়েভ। প্রাইমারি ওয়েভ, যা প্রাইমারি তরঙ্গ, সেটি কিনা কঠিন পদার্থের মধ্য দিয়ে যেতে পারে না, অর্থাৎ তরল পদার্থের মধ্য দিয়ে যেতে পারে। আর সেকেন্ডারি ওয়েভ সেটি তরল পদার্থের মধ্য দিয়ে যেতে পারে না, কঠিন পদার্থের মধ্য দিয়ে যেতে পারে। এবং এই কেন্দ্রমণ্ডলে যে পদার্থগুলো আছে বেশিরভাগ সবচেয়ে ভারী পদার্থ লৌহ, নিকেল, ফেরাস, হিলিয়াম ইত্যাদি পদার্থগুলো এই কেন্দ্রমণ্ডলে অবস্থান করে এবং এই পদার্থগুলো আপেক্ষিক গুরুত্ব প্রায় 10 থেকে 13.6। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই গড় গভীরতাগুলো দেখি তাহলে দেখব যে অশ্বমণ্ডলের গভীরতা হচ্ছে 3 থেকে 40। আমরা যদি গড় ধরি নেই 20 কিলোমিটার। আবার গুরুমণ্ডলের গভীরতা 2885 কিলোমিটার এবং কেন্দ্রমণ্ডলের গভীরতা যদি 86 কিলোমিটার। এই সবগুলো গড় করলে আমরা পাবো 5, 6, 11, 8, 8, 16, 21, 2885, 8, 8, 16 আর 18, 19, 8, 12, এই 6491 এরকম। 5, 11, 8, 8, 16, 18, 19 এত। অর্থাৎ আমাদের পৃথিবীর ব্যাসার্ধ ছিল কত? 6400। আমরা বললাম 6491। তো এটা এরকম একটু হেরফের হতেই পারে, কারণ আমাদের পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু নিরক্ষীয় অঞ্চলে বেশি, আবার মেরু অঞ্চলে কম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে জানলাম পৃথিবীর অভ্যন্তরীণ গঠন কাঠামো। অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরীণ গঠন কাঠামো আলোচনা করতে গিয়ে পেলাম আমরা অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। অশ্বমণ্ডলের উপরের ভাগ আমরা পেলাম ভূত্বক। অশ্বমণ্ডলটাকে আবার দুটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে শিয়াল স্তর এবং একটি হচ্ছে সীমা স্তর। তো শিয়াল স্তর সিলিকন এবং অ্যালুমিনিয়াম এই পদার্থগুলো পরিমাণ বেশি, এই জন্য অস্ট্রিয়ান বিজ্ঞানী এর নাম দিয়েছেন শিয়াল। এবং তার নিচে যে সীমা স্তর সিলিকন এবং ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি, এই জন্য এর নাম দেওয়া হয়েছে সীমা স্তর। এবং এই অশ্বমণ্ডলের কে দুটো ভাগে যে ভাগ করা হলো, এখানে একটা নাম দেওয়া হলো কনরাড বিযুক্তি। এবং অশ্বমণ্ডলের নিচ থেকে গুরুমণ্ডল পর্যন্ত এর গভীরতা দেওয়া হলো 2885। এভাবেই আমরা পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে জানলাম।
তো শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে ভূগোলের শিক্ষার্থীরা বলে যে পৃথিবীর এই ভূগোল বিষয়ে অনেক চিত্র আছে, এগুলা খুব আঁকাকি সমস্যা, ভয় পাওয়ার কিচ্ছু নেই। তোমরা কি করবে, তোমাদের মতো করে একটা পৃথিবীর মানচিত্র আঁকবা। এইটাকে তোমার নাম দিলা অশ্বমণ্ডল, ভূত্বক, এবং এর পাতলা এই পর্যন্ত উপরের অংশটা ভূত্বক এবং এই পর্যন্ত হচ্ছে অশ্বমণ্ডল। এবং তারপর আরেকটা চিত্র আঁকলা, এইটার নাম দিলে তোমরা গুরু মণ্ডল, এবং এ কেন্দ্র থেকে এই পর্যন্ত এটা হচ্ছে কেন্দ্র মণ্ডল। এভাবে তোমরা এখন তোমাদের ইচ্ছা মতো চিহ্নিত করবে। কেন্দ্রমণ্ডলটা হয়তো এভাবে সম্পূর্ণটা কালি করতে পারো, এভাবে আঁকলেই হবে। অর্থাৎ তুমি একটা নিজের মতো করে পৃথিবীর মানচিত্র, এই পৃথিবীর ভূত্বকের অভ্যন্তরে বর্ণনা করতে গিয়ে আঁকবা, এটা বর্ণনা দিবে। তোমার বর্ণনাটাই হচ্ছে তোমার নিজের মতো করে চিত্রটা এঁকে বর্ণনা দেবে, তাহলেই হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই আমরা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানলাম। এর পরবর্তী ক্লাসে আমরা এর পরের অধ্যায়ে পড়ব। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে এবং ঘরে থাকবে, বাড়িতে থাকবে। যদি কোনো কারণে বাড়ির বাইরে যেতে হয়, অবশ্যই মাস্ক ব্যবহার করবে। সবাইকে ধন্যবাদ।